নিউ ইয়র্কে ডক্টর ইউনূস জো বাইডেন বৈঠক আজ। তৌহিদ জয়শঙ্করের মধ্যে ঢাকা দিল্লি সম্পর্ক এগিয়ে নেওয়ার উপায় নিয়ে আলোচনা। রাজনীতিতে হস্তক্ষেপ নয়, অন্তর্বর্তী সরকার পূর্ণ সমর্থন সেনাবাহিনীর। রয়টার্সকে বলেছেন সেনাপ্রধান। 18 মাসের মধ্যে নির্বাচনের আভাস। ব্যাংকিং সেক্টর সহ বেশ কিছু খাত সংস্কারে সহযোগিতা দেবে IMF। অর্থ উপদেষ্টার সাথে প্রতিনিধি দলের সাক্ষাৎ। কক্সবাজারের ডুলাহাজারায় যৌথ বাহিনীর অভিযানকালে সন্ত্রাসীদের হামলা, এক সেনা কর্মকর্তা নিহত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বহুল আলোচিত বৈঠক আজ। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইন হবে বৈঠকটি। নিউ ইয়র্কের স্থানীয় সময় 24 সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতা বৈঠকে বসবেন। গত 8 আগস্ট প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাওয়াই ডক্টর ইউনূসের প্রথম বিদেশ সফর। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে জনকল্যাণমূলক রাষ্ট্র গঠন, রোহিঙ্গা সংকট, টেকসই উন্নয়ন, অভিবাসন ও ফিলিস্তিন সহ বিভিন্ন ইস্যু প্রধান উপদেষ্টা তার বক্তব্যে তুলে ধরবেন। নিউ ইয়র্কে অবস্থানকালে প্রধান উপদেষ্টা নেদারল্যান্ডস, পাকিস্তান ও নেপালের প্রধানমন্ত্রীদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। এদিকে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে হয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক। তৌহিদ জয়শঙ্কর বৈঠকটি হয় নিউ ইয়র্কের স্থানীয় সময় সোমবার সন্ধ্যায়। বৈঠকে বাংলাদেশ ও ভারত পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সম্পর্ক এগিয়ে নিতে একমত হন। মঙ্গলবার সকালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ তথ্য জানিয়েছে। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এর প্রেক্ষাপটে ঢাকা দিল্লি টানাপোড়েন দেখা দেয়। এর মধ্যে দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে প্রথম সরাসরি কোনো বৈঠক অনুষ্ঠিত হলো। আগামী 18 মাসের মধ্যে নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সমর্থন দেবেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার ঢাকায় রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান বলেন, রাষ্ট্র পরিচালনা ও নির্বাচন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকার যেসব কাজ করছে তাতে পূর্ণ সমর্থন রয়েছে তার। বলেন, পরিস্থিতি যাই হোক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি তার সহযোগিতা অব্যাহত থাকবে। 1 থেকে 1.5 বছরের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ হওয়া উচিত, তবে ধৈর্য ধরার প্রয়োজনীয়তার উপরও জোর দেন তিনি। সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব মুক্ত করার একটি রূপরেখা তৈরি করা হয়েছে বলেও জানান জেনারেল ওয়াকারুজ্জামান। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নির্বাচনী রোডম্যাপ তৈরি হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদুল আলম মজুমদার। প্রেস ক্লাবে জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের অনুষ্ঠানে তিনি একথা জানান। বদুল আলম মজুমদার বলেন, নির্বাচনী ব্যবস্থার সবগুলো দিক পর্যালোচনা করে সংস্কারের সুপারিশ করবে কমিশন। বাস্তবায়নের দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। তবে 18 মাসের মধ্যে নির্বাচন নিয়ে সেনাপ্রধানের বক্তব্য প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি তিনি। জানান, 3 মাসের মধ্যেই সংস্কারের সুপারিশ তুলে ধরা হবে। অনুষ্ঠানে জানানো হয়, এবছরের প্রথম 8 মাসে 224 জন কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে, যৌন হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছে 28 জন, হত্যার শিকার হয়েছে 81 এবং অপহরণ ও পাচারের শিকার হয়েছে 19 জন। আত্মহত্যার পথ বেছে নিয়েছে 133 জন কন্যা শিশু। এমন বাস্তবতায় যৌন হয়রানি প্রতিরোধ ও প্রতিকার আইন নামে একটি আইন জরুরি ভিত্তিতে প্রণয়নের দাবি জানানো হয়। রাজনৈতিক দল এবং সরকারের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে তাদের সাথে সংলাপ হবে এবং একটা রোডম্যাপ তৈরি হবে। নির্বাচনী ব্যবস্থার সকল দিক নিয়ে আমরা পর্যালোচনা করব এবং তার ভিত্তিতে আমরা সুপারিশ প্রণয়ন করব এবং এটা বাস্তবায়নের দায়িত্ব কিন্তু আমাদের নয়, আমরা সুপারিশ করার দায়িত্ব। 90 দিন আমাদেরকে সময় দেওয়া হয়েছে, 1 অক্টোবর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, রাষ্ট্র সংস্কারের পাশাপাশি গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি। দুপুরে কক্সবাজারে পুড়িয়ে দেয়া জেলা বিএনপির কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, ফ্যাসিবাদের পতন হলেও তাদের দোসরদের এবং দেশি বিদেশি ষড়যন্ত্র অব্যাহত আছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় গুমের শিকার হয়েছিলেন উল্লেখ করে মামলা করার কথাও জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। চট্টগ্রামের রাউজানে মুনিরিয়া যুব তবলিগ কমিটির এবাদতখানা ও লাইব্রেরি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় রাউজানের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিমের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হারুনের আদালতে মঙ্গলবার পুলিশ 7 দিনের রিমান্ড আবেদন করলে আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগে সকাল 7:30টার দিকে পুলিশের কঠোর নিরাপত্তার মাধ্যমে আদালতে নেওয়া হয় এবিএম ফজলে করিমকে। গত 12 সেপ্টেম্বর অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত থেকে এবিএম ফজলে করিমকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ। পরে 19 সেপ্টেম্বর বিকেলে ব্রাহ্মণবাড়িয়া কারাগার থেকে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। তার বিরুদ্ধে চট্টগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার আন্দোলনে হামলার ইন্ধন হত্যার অভিযোগে কয়েকটি মামলা হয়েছে। ব্যাংকিং সেক্টর সহ বেশ কিছু সংস্কারের জন্য আইএমএফ কি ধরনের সহযোগিতা করবে সে বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সকালে অর্থ মন্ত্রণালয়ে আইএমএফ প্রতিনিধি দলের সাথে আলোচনা শেষে এ কথা জানান তিনি। সংস্কারের বিষয়ে এনবিআর ও বাংলাদেশ ব্যাংকের সাথে তাদের আলোচনা হবে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, শুধু আইএমএফ নয়, অন্যান্য দাতা সংস্থার সাথেও কথা হচ্ছে। আগামী অক্টোবরে ওয়াশিংটনে বিশ্বব্যাংকের বৈঠকে এ সংক্রান্ত বিষয়ে মূল আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি। ডক্টর সালেউদ্দিন বলেন, দাতা সংস্থাগুলোর সাথে কথা বলে অর্থনৈতিক খাতগুলোতে কারিগরি সহযোগিতা এবং প্রয়োজনে আর্থিক সহযোগিতার ব্যাপারে আলোচনা করা হবে। যতটুকু পারি দেশের সম্পদ আহরণ করে করবে, কিন্তু এর মধ্যে কিছু কিছু জিনিস আছে সেটা বিদেশি সাহায্য, বিদেশি সে লাগবে। এর মধ্যে আইএমএফ একটা আমাদের অন্যতম হিসেবে আইএমএফ, যারা সাধারণত ব্যালেন্স অফ সাপোর্ট দেয় এবং এটা ব্যাংকিং সেক্টর এবং রেভিনিউ সেক্টরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। পৃথিবীর সব দেশই এদের সাথে আজকে আমাদের আলাপ হলো, একটা মিশন আসছে যে আমাদের সম্ভাব্য কি আমাদের দরকার, আরো যে প্রোগ্রাম যেটা আছে সেটা একটা রিভিউ। এটা কিন্তু এসে না টেকনিক্যাল টিম না, তারা আসছে যে আমরা কতদূর এগুলাম এবং আমরা বলেছি যে আমাদের মোটামুটি সংস্কার বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিয়েছি। ব্যাংকিং সেক্টরে বলেন, এনবিআর সেক্টরে আমরা নিয়েছি। এটা সময় কিছু লাগবে, এই ব্যাপারে আমাদের রিসোর্স গ্যাপ কত লাগবে সেই নিয়ে আলাপ হয়েছে। কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনার সময় সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন লেফটেন্যান্ট তানজিম সরওয়ার নির্জন। সোমবার দিবাগত রাত 3টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইচপাড়া গ্রামে অভিযানে যায় সেনাবাহিনী। এ সময় 7 থেকে 8 জনের একটি ডাকাত দল তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। লেফটেন্যান্ট তানজিম সরওয়ার নির্জন ডাকাত দলের কয়েকজনকে তাড়া করেন। এ সময় ডাকাত দলের সদস্যরা তাকে ছুরিকাঘাত করে। গুরুতর অবস্থায় সিএমএইচে নেয়ার পথে মারা যান তিনি। নিহত তানজিম পাবনা ক্যাডেট কলেজের 36তম ব্যাচের ক্যাডেট ছিলেন। ঘটনাস্থল থেকে 3 ডাকাতকে অস্ত্র ও গোলাবারুদ সহ আটক করা হয়। এছাড়াও ডাকাত সন্দেহে আটক করা হয় আরও 3 জনকে। 72 ঘন্টারও বেশি সময় আটকা থাকার পর সাজেক থেকে ফিরেছেন প্রায় 1400 পর্যটক। এদিকে 3 দিনের জন্য সাজেক ভ্যালি পর্যটকদের জন্য বন্ধ ঘোষণা করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। সকালে সেনাবাহিনী ও পুলিশের বিশেষ নিরাপত্তায় তারা সাজেক থেকে রওনা হয়। পর্যটক বহরে ছিল পিকআপ, চাঁদের গাড়ি, সিএনজি ও মোটরসাইকেল। নিরাপদে ফিরতে পেরে স্বস্তির কথা জানিয়েছেন পর্যটকরা। তারা জানান, অবরোধের কারণে সাজেকে পানি ও খাবারের সংকট দেখা দেয়। নানা ধরনের গুজবের কারণে পর্যটকদের মাঝে ভয় ও আতঙ্ক ছিল। খাগড়াছড়ি জেলা সদরে 18 সেপ্টেম্বর ফার্নিচার ব্যবসায়ী মামুনকে মোটরসাইকেল চুরির অভিযোগে পিটিয়ে হত্যার জেরে সহিংসতা ছড়িয়ে পড়ে পার্বত্য অঞ্চলে। প্রতিবাদে শনিবার থেকে শুরু হয় 72 ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি। আকস্মিক ধর্মঘটে সাজেকে আটকা পড়েন পর্যটকরা। হোয়াইট হাউস ও জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারি বলেছেন, জুলাই বিপ্লবের পর নানাভাবে খোলস পাল্টিয়েছে ছাত্রলীগ, যুবলীগ। শেখ হাসিনা পালিয়েছেন বলে সব আওয়ামী লীগার চলে গেছে এমনটি ভাবছেন না তিনি। মানবতা বিরোধী অপরাধে জড়িত শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে দুদেশের সুসম্পর্ক রক্ষায় প্রতিবন্ধকতা তৈরি করেছে বলেও মনে করেন আনসারি। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ক্ষমতালোভী নন, তিনি ক্ষমতাকে প্রলম্বিত করবেন না বলেও বিশ্বাস তার। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। আলোচিত সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি কাজ করেছেন দেশের একাধিক গণমাধ্যমে। দৈনিক ইত্তেফাকের কূটনৈতিক প্রতিবেদক ছিলেন তিনি। উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন বার্তা সংস্থা ইউএনবি সহ বাংলাদেশের বিভিন্ন মিডিয়ায়। ছিলেন বিশ্বব্যাংকের কনসালটেন্টও।
সমালোচনামূলক সাংবাদিকতার কারণে 2015 সালের জানুয়ারিতে দেশ থেকে নির্বাসিত করা হয় আনসারীকে। 2001 থেকে 2006 সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। দেশ ছেড়ে যাওয়ার 9 বছর পর 12 সেপ্টেম্বর দেশে ফেরেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। গত 15 বছরে আওয়ামী লীগ সরকারের মানবাধিকার লঙ্ঘন, বিচার বহির্ভূত হত্যা, নির্বাচন জালিয়াতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ছিলেন সোচ্চার কণ্ঠস্বর। বাংলা ভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জুলাই বিপ্লবের নানা প্রসঙ্গের কথা জানান এই সাংবাদিক। দীর্ঘ 15 বছরের যে দুঃশাসন, অপশাসন, মানুষের উপর নির্যাতন, অধিকার বঞ্চিত মানুষের যে হাহাকার, আহাজারি এবং যারা প্রাণ হারিয়েছে, যাদেরকে তুলে নেওয়া হয়েছে, গুম করা হয়েছে, এই সমস্ত অসংখ্য মানুষের স্যাক্রিফাইসের শেষ জবনিকা হচ্ছে 5ই আগস্ট, এবং যেটি ঘটিয়েছে ছাত্ররা তাদের বুকের তাজা রক্ত দিয়ে, জনতা সেখানে একীভূত হয়েছে। আস্থা রাখতে চান বিপ্লব পরবর্তী অন্তর্বর্তী সরকারের ওপর। আমি যতটুকু প্রফেসর মোহাম্মদ ইউনূসকে জানি, উনি ব্যক্তিগতভাবে খুব ক্ষমতা লোভী মানুষ নন। তিনি পৃথিবীর বহু সম্মান খ্যাতি ওনার আছে, উনি চাইলে আরও বিভিন্ন গ্লোবাল প্ল্যাটফর্মে নানাভাবে থাকতে পারতেন। তো আমার মনে হয় না তিনি ক্ষমতাকে প্রলম্বিত করতে চাইবেন, তবে তিনি চাইবেন যে আমানতদারি তিনি পেয়েছেন সেই আমানতদারির যাতে সঠিক ব্যবহার হয়, জনগণও চাইবে যাতে এই আমানতের খেয়ানত যাতে না হয়। আপনি তো বাংলাদেশ তো এক রাতের মধ্যে তো সব আওয়ামী লীগ চলে গিয়েছে এটা ভাববার তো কোনো কারণ নাই, কারণ তাদের দোসররা, তাদের ছাত্রলীগ, যুবলীগ এরাই তো তারা নানা ধরনের খোলস পরিবর্তন করে এই ঘটনাগুলো ঘটাচ্ছে সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য দেশে বিদেশে। কথা বলেন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন প্রসঙ্গেও। ভারত কিন্তু বাংলাদেশের সঙ্গে কাজ করার ব্যাপারে আগ্রহ ব্যক্ত করেছে, আমি সেটা জানি, এবং প্রফেসর ইউনূসও সমতা এবং সমমর্যাদার ভিত্তিতে ভারতের সাথে সম্পর্ক এগিয়ে নিতে চান, সেটিও একটা সাধুবাদ পাওয়ার যোগ্য। যে আপনি একটা ক্রিমিনালকে আশ্রয় দিয়েছেন যে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি করেছে, তারপরে আপনি ভালো সম্পর্ক চাইছেন। আমরাও চাই ভারতের সঙ্গে ভালো সম্পর্ক হোক, আমাদের দীর্ঘ প্রতিবেশী, কিন্তু আপনি ক্রিমিনালকে আশ্রয় দিলে তো এটা হতে পারে না, সেটাকে সোপর্দ করতে হবে, ওই ক্রিমিনালকে আইনের আওতায় এনে তার জবাবদিহিতার মুখোমুখি করতে হবে। এই ক্ষেত্রে ভারতকেই সহযোগীর ভূমিকা পালন করতে হবে। তবে অন্তর্বর্তী সরকারের মেয়াদের বিষয়টি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ঠিক করবে বলে অভিমত মুশফিকুল ফজল আনসারীর। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, 1 অক্টোবর থেকে সব সুপারমার্কেট ও 1 নভেম্বর থেকে সব কাঁচা বাজারে পলিথিন শপিং ব্যাগ ব্যবহার নিষিদ্ধ। সেই সাথে 1 নভেম্বর থেকে পলিথিন শপিং ব্যাগ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযান চালানো হবে বলে জানান তিনি। সকালে রাজধানীর মোহাম্মদপুরে এ সংক্রান্ত জনসচেতনতা তৈরি ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করে এসব তথ্য জানান উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ব্যবসায়ীদের সাথে মতবিনিময়ে তিনি জানান, পলিথিন ব্যবহার নিষিদ্ধ থাকলেও এর অতিমাত্রায় ব্যবহারের ফলে মানবদেহে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া যাচ্ছে, যা থেকে মুক্তি পেতে আপাতত পলিথিন ব্যাগ নিষিদ্ধ করার কথাও বলেন উপদেষ্টা। 1 অক্টোবর থেকে দেশে বিদ্যমান যে নিষেধাজ্ঞা আছে পলিথিন এবং প্রোপাইলিন ব্যাগের ভিতরে, সেটা আমরা সুপার শপিং মলগুলোতে প্রয়োগ করতে যাচ্ছি। 1 নভেম্বর থেকে আমরা কাঁচা বাজারে প্রয়োগ করতে যাচ্ছি। একই সাথে 1 নভেম্বর থেকে পলিথিন যারা উৎপাদন করেন সেখানেও আমরা জোরে আমাদের অভিযোগগুলো পরিচালনা শুরু করব। সিলেটে ব্যাটারি চালিত রিকশা, অটোরিকশা, রেজিস্ট্রেশনবিহীন এবং অবৈধ সিএনজি অটোরিকশার বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার ট্রাফিক BM আশরাফ উল্লাহ তাহিরের নেতৃত্বে নগরীর বন্দরবাজার আশপাশ সড়ক, টিলাগড়, পাঠানটুলা, আম্বরখানা পয়েন্ট, দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর ও চণ্ডীপুল চত্বরে সকাল থেকে একযোগে অভিযান শুরু হয়। এ সময় ব্যাটারি চালিত রিকশা, অটোরিকশা, রেজিস্ট্রেশনবিহীন এবং অবৈধ সিএনজি অটোরিকশা সহ অন্যান্য যানবাহনের বিরুদ্ধে মোটরযান আইনে এবং সড়ক পরিবহন আইনে মামলা ও রেকারিং করা হয়। সড়কে শৃঙ্খলা ফেরাতে এই অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। এখনো পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে নোয়াখালীবাসী। দৈনন্দিন কাজে যেতে আসতে ভুগতে হচ্ছে নানা বিড়ম্বনায়। পানি মারিয়ে তাদের চলাচল করতে হচ্ছে, ফলে বানভাসীরা ভুগছে নানা পানিবাহিত রোগে। চাটখিল উপজেলার ইটপুকুরিয়া, মেকরারচর, সিংবাহুড়া, ইসলামপুর, মানিকপুর সহ বিভিন্ন জায়গায় পানিতেই বসবাস অনেকের। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দীর্ঘ 1 মাস পরও কমেনি নোয়াখালীর চাটখিল উপজেলার বন্যার পানি।
বিভিন্ন জায়গায় এখনো পানিবন্দী লাখো মানুষ। আশ্রয় কেন্দ্র থেকে বাধ্য হয়ে ঘরে ফেরা মানুষগুলো আছেন নানা সংকটে। ঘরের পানি কমলেও কমেনি রাস্তাঘাটের পানি। এখনো পানি হাঁটুর উপরে পানি, এখনো আমরা পানির মধ্যে বাস করতেছি। এই দোকান টাকান সব ডুবে গেছে, নষ্ট হয়ে যেতেছে সব। আমার ভূত হইতেছে, আমি কেউ নেই, আল্লাহ ছাড়া কাল্লা রাই, আর কেউ নেই, বাইরে সব মরি গেছে, মা বাপু মরি গেছে। আমরা তো হানির মধ্যে আছি, হানি অন আছে ঘরের মধ্যে লেট্রিনে বাথরুম ওই রসিয়ার পাক ঘরে কোনো আমরা যাইতে পারি না। বর্তমানে 10-12 ফ্যামিলি পানির কারণে বাড়িতে যাইতে পারতেছে না। আমরা ইনশাল্লাহ কতদিন থাকতে হবে এক আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। ত্রাণ বিতরণ বন্ধ হলেও প্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। বন্যা প্রথম দফা যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ, দ্বিতীয় দফা তার থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা দ্বিতীয় দফা আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে প্রত্যেকটা পরিবারের কাছে আমরা ত্রাণ দেওয়ার চেষ্টা করেছি। তো এই পানি যতটা উন্নতি হয়েছে মনে হয়েছে এখন মানে উত্তর গোমাতলি এবং দক্ষিণ গোমাতলি মানুষের জনজীবন কিন্তু অতটা স্বাভাবিক হয় নাই। এখনো আমাদের হাঁটু সমান পানি, এই পানিগুলো নিয়ে তো আমরা এখন চলতে পারি না। রাস্তাঘাট তো সব নষ্ট হয়ে গেছে এবং এই রাস্তাগুলো হাঁটা অনেক বড় বড় গর্ত, এগুলো হাঁটাও সম্ভব হইতেছে না। কিছু জায়গায় পানি কমার পর দেখা যাচ্ছে বিধ্বস্ত রাস্তাঘাট, কালভার্ট। ক্ষতি হয়েছে চাটখিল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও 300 কিলোমিটার সড়ক। চাটখিল উপজেলায় অসংখ্য ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে আমরা। এর মধ্যে আমরা যে সমীক্ষা করেছি এর মধ্যে মোটামুটি প্রায় 300 কিলোমিটারের মতো রাস্তা এবং প্রায় 200টির মতো কালভার্ট আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো পুনর্বাসন করার জন্য আমাদের মোটামুটি প্রায় 250 থেকে 300 কোটি টাকার মতো প্রয়োজন। তবে এগুলো ক্ষয়ক্ষতির পিছনে বড় কারণ হচ্ছে এখানকার জলাবদ্ধতা এবং প্রচুর বৃষ্টিপাত। পানি নিষ্কাশনের জন্য স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবীদের উদ্যোগে বেশ কয়েকটি খাল পরিষ্কার করা হয়েছে। এরপরও পানি কমছে খুব ধীর গতিতে। শর্মিলা কেয়া, বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। নিউ ইয়র্কে ডক্টর ইউনুস জো বাইডেন বৈঠক আজ। তৌহিদ জয়শঙ্করের মধ্যে ঢাকা দিল্লি সম্পর্ক এগিয়ে নেয়ার উপায় নিয়ে আলোচনা। রাজনীতিতে হস্তক্ষেপ নয়, অন্তর্বর্তী সরকারে পূর্ণ সমর্থন সেনাবাহিনীর। রয়টার্সকে বলেছেন সেনাপ্রধান। 18 মাসের মধ্যে নির্বাচনের আভাস। ব্যাংকিং সেক্টর সহ বেশ কিছু খাত সংস্কারে সহযোগিতা দেবে IMF। অর্থ উপদেষ্টার সাথে প্রতিনিধি দলের সাক্ষাৎ। কক্সবাজারের ডুলাহাজারায় যৌথ বাহিনীর অভিযানকালে সন্ত্রাসীদের হামলা, এক সেনা কর্মকর্তা নিহত। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।